আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনে আজকে এই ইফতার এবং দোয়া মাহফিলের স্নেহের সভাপতি এস.এম. আমনুল ইসলাম আসিফ, উপস্থিত সম্মানিত উপদেষ্টাবৃন্দ, এই অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, সাধনার মাস, ধৈর্যের মাস, ইবাদত বন্দেগীর মাস। আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানাই যে দেরিতে হলো এই এলাকায়, যেটি আরো অনেক আগেই এরকম একটি সংগঠনে আত্মপ্রকাশ করা উচিত ছিল, সেটি 26শে জুলাই 2019 সালে আত্মপ্রকাশ করেছে। আমরা অনেক সংগঠন করেছি, অনেক সংগঠনের কার্যক্রম দেখেছি। আমি কিছু গঠনমূলক সমালোচনা করবো তোমাদের সংগঠনের ভালোর জন্য। এখন দাওয়াত দিয়ে এনেছো, প্রধান অতিথি কাজ খালি সুন্দর সুন্দর প্রশংসা করা, সেটা না করে কিছু সমালোচনা হলে তোমাদের কাজে লাগবে, যেটা তোমাদের শিক্ষণীয় হবে, সংগঠনে ভালোভাবে চলবে। এই ধরনের সংগঠনগুলোতে সাধারণত হয় কি, একজন সিনিয়রকে প্রেসিডেন্ট করে একজন জুনিয়র সেক্রেটারি হলে এই সমস্ত লেভেলের সিনিয়র লোকও কিছু আসলো, জুনিয়র আসলো। এখন তোমরা দুজন উদ্যোক্তা হয়েছো, ভালো, তোমরা একটা সংগঠন করছো, ভালো, কিন্তু এখানে আমি যত সিনিয়র লোক আশা করেছিলাম সেটা কিন্তু দেখি নাই। কিন্তু আজকে একজন তোমাদের থেকে 10 বছর 15 বছর সিনিয়র একজন থাকলে আমি নিশ্চিত অন্তত কিছু সিনিয়র লোক এখানে কিন্তু তাদের কারণে, তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু হয়তো আমরা কোনো কমিটি করলে, ধরেন আমরা আশুলিয়া থানা কমিটি করব, একজনকে শিমুলিয়া থেকে দিলে, একজন পাতিলিয়া থেকে দিই, প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু একদম কাছাকাছি হয় না, দূরে হয়। এখন তোমরা দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারো, কিন্তু তোমরা একই গ্রামে বাস করো, এইটা যদি সবাই জানে, এটা কিন্তু অনেকে ভালোভাবে নেবে না। নেতৃত্ব মানে কর্তৃত্ব না। কোনো পদ পদবীর জন্য কোনো সংগঠন তৈরি হয় না, তোমাদের স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে সংগঠনটা দাঁড়াবে। আর তুমি যদি মনে করো যে তোমাদের ফোকাসিংয়ের জন্য সংগঠন করা হয়েছে, এই সংগঠন 1-2 বছর পরে কিন্তু থাকবে না। এবং আমি জানলাম যে এটা, এই কমিটিটা খুব শব্দ হয়েছে এবং 2 বছর মেয়াদ। একসময় 27 জন নিয়ে তোমরা এই কমিটিটা করেছিলাম, এখন 1500 মতো সদস্য আছে। 15 সদস্য কাগজে কলমে আছে। তুমি একটা বড় অনুষ্ঠানে দাওয়াত দিলে 200 পাবা না, এটাকে কিন্তু সংগঠন বলে না। তোমাদের এমন কিছু কাজ করতে হবে, মানুষ আকর্ষণের কারণে, আগ্রহ কারণে, ভালো লাগার কারণে, ভালোবাসার কারণে, যেখানে গেলে একটা বিনোদন হয়, ওখানে গেলে কিছু শিখতে পারবো, কিছু লোকের সাথে সম্পর্ক হবে, যোগাযোগ এস্টাবলিশ হবে, তাহলে কিন্তু সংগঠনটা ভালো চলবে। এরকম গতানুগতিক অনুষ্ঠান করে কিন্তু সংগঠনকে রান করানো যাবে না। যেমন তোমরা বছরে 2-3টা অনুষ্ঠান করতে হবে, গেট টুগেদার, এবং 2-1টা অনুষ্ঠান হবে পিকনিক, যেখানে ফ্যামিলিকে ইনভলভ করতে হবে। কারণ আজকে এমন একটা আমাদের পর্যায়ে আসছে, 40 বছর 50 বছর পরে ফ্যামিলিকে দাওয়াত না দিলে, আমি অনেক অনুষ্ঠানে কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে সেখানে যাওয়া বর্জন করি। যারা আমার পরিবারকে গুরুত্ব দেয় না, দাওয়াতটা শুধু আমাকে একা দিয়েছে, আমার ওয়াইফকে দেয় নাই, আমার পরিবারকে দেয়নি, সেই অনুষ্ঠানে আমার না গেলেও মনে চলবে, এটা আমি মনে করি। এরকম অনুষ্ঠান করতে হবে, ফ্যামিলিকে ইনভলভ করতে হবে, ফ্যামিলিও যেন মজা পায় এবং তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে হবে। এরকম হতে পারতো যে তোমরা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছো, এইখানে যারা মেম্বার আছে তাদের মধ্যে হতে পারতো যে একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছে, পার্টিসিপেট করছে শুধু এই পরিবারের লোকেরা, বাইরে কোনো গেস্ট সেখানে গানও গাবে না, নাচবেও না, কবিতা আবৃত্তি করবে না। যে এরকম সৃষ্টিশীল কাজ না করলে এই সংগঠনটা কিন্তু তোমরা রান করাতে পারবে না। এবং যে কথা এখন সারা দেশে হয়েছে যে 2 বারে বেশি কেউ প্রধানমন্ত্রী বলছে, এটা কিন্তু একটা মানে ইনডাইরেক্টলি নির্দেশনা যে কোথাও কোনো কমিটিতে একজন প্রেসিডেন্ট বারবার হইতে পারবে। এবং আমি একটা সত্য ঘটনা দিয়ে এই 2 বারের কাহিনী শুরু করি। ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট একজন আমেরিকার ভদ্রলোক। এই ভদ্রলোক আমেরিকায় 1933 সালে, 1937 সালে, 1941 সালে, 1945 সালে 4 বার প্রেসিডেন্ট হয়েছিলেন।
চারবার প্রেসিডেন্ট হবে এবং 21 সালের পরে কিন্তু আক্রান্ত হলে হুইল চেয়ারে উনি মুভ করতেন। সেই ভদ্রলোক যখন চারবার হলেন এবং 45 সালে সে হার্ট স্ট্রোক করে মারা যায়, সে 2-3 মাস প্রেসিডেন্ট ছিল চতুর্থবার। তখন আমেরিকা একটা গণজাগরণ হলো যে একজন ব্যক্তি বারবার প্রেসিডেন্ট হবে আমেরিকার মতো দেশে এটা আদৌ উচিত কিনা। তখন এটা নিয়ে আলোচনা শুরু হলো। তারপরে সংসদে বিল আসলো 45 সালে 46 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, 45 সাল পর্যন্ত চলেছে 39 সাল থেকে, এবং 51 সালে সেটা সংশোধন হলো যে আমেরিকা কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। এবং দুইবার কেন? আমেরিকা প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, যিনি 1789 থেকে 1797 দুইবার সে হয়েছিল, ওনাকে আবারও রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু উনি বলছে আমি আর দায়িত্ব হব না, কারণ বারবার দায়িত্ব নিলে আমার সম্মানটা থাকবে না। এবং আমেরিকা যে যুদ্ধ করেছে ইংল্যান্ডের সাথে, যে যুদ্ধে তারা স্বাধীন হলো 1775 সালে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে জর্জ ওয়াশিংটন। এবং তাকে যখন বেতন অফার করা হলো, সে বলে যে আমি বেতন নিব না, আমার বেতনটা দরকার নেই। বলছে না স্যার, এটা একটা নিয়ম, আপনি প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, একটা নিয়ম প্রবর্তন করতে হবে। এবং সেই নিয়মটা এখন আছে জানেন চিনি না, $4 লাখ ইয়ারলি তাকে বেতন দেওয়া হতো ওই সময়, এখনো হয়তো নিয়মটা সেরকমই আছে। এই যে হয়েছে একটা নিয়ম, এমনি প্রবর্তন হয় না। আমি তোমাদের, এবং এই বছর এখানে ইফতার হচ্ছে, আমি আশা করেছিলাম যে তোমরা যদি কোন একটা স্পট থেকে 300 লোকে ইফতার দিতা, সৌজন্য যে দুস্থ গরিব মানুষকে তোমরা একটা জায়গায় 300 লোকে ইফতারি দিচ্ছ, একদিন দিলা কি 2 দিন দিলা, কত টাকা খরচ হবে? আমি সহ 300 লোকের জন্য তোমার 30,000 টাকা দিতে হবে, 40,000 বেশি না। এটা এমন কোনো টাকা না, তোমরা নিজেরা গেলে বহু লোক আছে, আমরাও হেল্প করতে পারতাম, সেটা হতে পারতো। কিংবা তোমরা যদি এরকম একটা ইফতার যেখানে আরো দুস্থ মানুষ, একটা মাদ্রাসার লোকজনকে নিয়ে করতাম, সেটাও তো হতে পারতো। মানে একটা তো একটা প্রোগ্রাম করতে হবে। 12 মাসে আমি ক্যারেট কলেজে পড়েছি, আমাদের 52 উইকে 74টা কম্পিটিশন থাকতো। এমন কোনো কম্পিটিশন নাই যে করা যায় না। ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, এখানে আমাদের 3টা হল ছিল। এই 3টা হলের মধ্যে কম্পিটিশন হয়। ইনডোর গেম, ক্যারাম, টেবিল টেনিস, দাবা, এগুলা সব চিত্র। তারপর বানান প্রতিযোগিতা, বাংলা বক্তৃতা, ইংলিশ বাংলা, উপস্থিত বক্তৃতা, নানা রকম এই কম্পিটিশনের জন্য গান, তারপর নাচ, সব ধরনের প্রতিযোগিতা এখানে করেছে। এমন কিছু নাম আমরা জানি না, পিটি, প্যারেড, সব। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে তোমরা একটা সংগঠন করেছো, শিক্ষিত মানুষের সংগঠন, যেখানে যারা গ্র্যাজুয়েট পাস, বিএ পাস, অনার্স পাস, তারা এখানে আছে, অনেকে হয়তো মাস্টার ডিগ্রি পাস আছে। এবং এমন লোকের নেতৃত্বে আনতে হবে যাদের কারণে এই সংগঠন শক্তিশালী হয়। ব্যক্তিগত সুবিধা ও স্বার্থের জন্য কাউকে নেতৃত্ব দিলে সেই নেতৃত্ব কিন্তু বেশি দিন থাকবে না। আমি আশা করি, যেহেতু আসলে আমার বাড়ি, এখানে অনেকে আছে, অনেকে বিভিন্ন জায়গায় কাজও করে, এবং এখানে আরো কিছু লোককে, আরো যারা ভালো বক্তৃতা দেয় এবং যাদের বক্তৃতা অনুপ্রেরণামূলক, এদের 2-1 কথা যদি শুনতে পারতাম, আমি আশ্বস্ত হতাম যে তোমাদের এখানে ভালো কিছু দেখে। বক্তৃতা খালি দিলে হবে না, যে বক্তৃতা দিলে ইন্সপিরেশন হবে, ভালো লাগবে, যে সংগঠনে কিছু লোক আছে চমৎকার বক্তৃতা দেয়, তাহলে সমাজ সে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শুনতেও ভালো লাগে। কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি নতুন সংগঠনে অনেক রকম সুবিধা অসুবিধা থাকবে, কিন্তু তোমরা স্যাক্রিফাইস বাঁচিয়ে নেওয়া এবং জনগণের কল্যাণে, যেমন আমি আশা করি যে তোমরা গরিব ছাত্রদের, মেধাবী ছাত্রদের পাশে দাঁড়াবা। আমি যেমন মনে করি একটা লোককে এককালীন আমি 5,000 10,000 টাকা দিলাম, কোনো লাভ নেই, কিন্তু আমি একটা ছাত্রের দায়িত্ব নিলাম যে দুস্থ ছাত্র যা যে গোল্ডেন A+ পেয়েছে কিংবা A+ পেয়েছে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, এখন তার বাবা মা তাকে পড়াশোনা করাতে পারছে না, আমি সেই ছাত্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি মাসে মাসে 3,000 টাকা দিয়ে যদি তাকে আমি লেখাপড়া শিখাতে পারি, আমার একটা সান্ত্বনা থাকবে যে আমি একটা গরিব ছাত্রের দায়িত্ব নিয়েছি। এরকম অনেকে আছে, এককালীন 10,000 টাকা দিবে না, কিন্তু মাসে মাসে 2,000-3,000 টাকা দেওয়ার লোক কিন্তু এদের মধ্যে আপনারা অনেকে পাবেন। যে সেরকম কাজ কিন্তু নিতে হবে, এমন কাজ নিতে হবে যে আমি সমাজকে এগিয়ে দিচ্ছি, একটা দুস্থ ছাত্র পড়াশোনার সুযোগ পাচ্ছে, ওই পরিবারটা স্বাবলম্বী হচ্ছে, ওই পরিবারটা দাঁড়িয়ে গেল, এইটা হলে সেই সংগঠনে একটা গুরুত্ব থাকবে যে এই সংগঠনের প্রয়োজন ছিল। টাকার সমস্যা, টাকা কোনো সমস্যা না,
তোমার নিজেরা যা পড়ো, সমাজে অনেক বৃত্তিশালী লোকে আছে যারা টাকা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু টাকাটা ঠিক কাজে ব্যয় হচ্ছে কিনা সেইটা তারা দেখে। আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, বেশিরভাগ মাদ্রাসা 80% 70% একটা বিশিষ্ট ব্যবসায়ী দেয়। অনেক ব্যবসায়ী আছে 10 লাখ টাকা দিয়েছে এক মাদ্রাসা, বলছে আমার নাম বলতে পারবে। জাকাতে এক একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা, তোমরা জানো না, একজন ব্যবসায়ী জানে যে 10 কোটি টাকা জাকাত দিয়েছে, একজনে 20 কোটি টাকা জাকাত দিয়েছে। জাকাত দেওয়ার জায়গাও তারা খুঁজে পায় না, যাবে টাকাটা কোথায় দিবে। তারা চায় যে সত্যিকারের কাজ, টাকাটা কাজে লাগলো কিনা। অনেক দানশীল ব্যক্তি আছে, অনেকে জাকাতে টাকা দেওয়ার জন্য বসে আছে, তাদেরকে নক করতে হবে, তাদেরকে সম্মানের সাথে কাজে লাগাতে হবে। আমি আশাবাদী যে তোমরা সবকিছু বিবেচনা করে এবং আরো উপদেষ্টা এমন কিছু লোককে উপদেষ্টা রাখবো যাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে সংগঠন সুন্দরভাবে পরিচালিত হবে। আর একটা কথা মাথায় রাখবেন যে কাজ করতে গেলে সমালোচনা হবে, অনেকে নানা রকম সমালোচনা করবে তাদের ব্যক্তির স্বার্থে, সেটাকে মাথায় নিলে হবে না। অ্যারিস্টটলের একটা খুব চমৎকার উক্তি আছে। অ্যারিস্টটল হলো প্লাটুর ছাত্র, প্লাটুন হলো সক্রেটিসের ছাত্র। সেটা আমি একবার দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। There is only way to avoid criticism. Say nothing, do nothing, and be nothing. এটা মূল মন্ত্র হলো যে তুমি যদি সমালোচনা উঠতে থাকতে চাও তাহলে তুমি কিছুই বলবা না, তুমি কোনো কাজ করবা না এবং কোনো পদের দায়িত্ব নেবে না। এখন একটা লোক যদি কোনো দায়িত্ব না নেয়, শুধু ঘরে বসে থাকে, কোথাও যায় না, কারোর সাথে কথা বলে না, তার তো সমালোচনা হবে না। ভালো সমালোচনা হোক। তুমি 5টা কাজ করেছো, সমালোচনা হচ্ছে যে আরো 2টা কাজ করো নাই তোমার। তুমি 300 লোকে ইফতার দিয়েছো, দুস্থ মানুষের সমালোচনা হবে তুমি 500 লোককে দিলে না কেন। এরকম সমালোচনা হজম করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। আর সমালোচনা না করে আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমরা চাই সংগঠনটা ভালোভাবে চলুক। লাগলে তোমরা কয়েকজন যারা নেতৃত্ব একদিন আমার কাছে এসো যে আরো কিছু পরামর্শ দেন। আমি হয়তো কঠিন কঠিন সমালোচনা এখন নাই বললাম, কিন্তু আমি আশাবাদী। আমি অলওয়েজ একজন আশাবাদী মানুষ। নতুন সংগঠনে নানা রকম সমস্যা থাকবে, কিন্তু যারা এখানে আছে, শুধু প্রেসিডেন্ট থেকে না, যারা কমিটিতে আছে, কত সদস্য আমি জানি না, 21 কি আরো বেশি, তাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এবং তোমাদের ব্যবহার এমন হবে যেন যেটা থেকে আরো 10 জন অ্যাট্রাকশন হবে এবং স্মার্টলি সব ঘোষণা করতে হবে। তোমরা যে এখানে সময় যাপন করছি একটু একটু করে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড, এটা ভালো লাগে না। আমরা অনেক জায়গায় জানি তোমার সমস্যা হচ্ছে আরেকজন টাচ করে সে ওই নামটা বলে ফেলবে এবং যে বলবে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে, কাকে কাকে বক্তৃতা দিবে আগের থেকে ঠিক করে দেবো। অন্যের কথা শুনে শোনে না। তোমরা তোমাদের সংগঠনের সাথে কাদেরকে তোমরা সামনে আনবা, কাদেরকে তোমরা বক্তৃতা দিতে দিবা, সবকিছু তোমাদের সিদ্ধান্ত থাকতে হবে, সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত। সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি বিশ্বাস করি আজকে যেসব আমরা ছোটখাটো সমালোচনা করলাম, একসময় এই ডাক্তার সালাউদ্দিন এসে ভূয়সী প্রশংসা করবে যে আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো ভালো কাজ তোমরা 1 বছরে 2 বছরে করেছো। সেই অপেক্ষায় আমি রইলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।